আসরে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ এপিসোড অফ ভুতুড়ে। ভুতুড়ে 57 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অনির্বাণ রয়েছি আপনাদের সঙ্গে। প্রি ওয়েডিং ফটোশ্যুট কথাটার সঙ্গে আমরা অনেকেই অবগত, কথাটা আমরা কম বেশি অনেকেই শুনে থাকি এবং এই প্রি ওয়েডিং ফটোশ্যুটের ফটো ভিডিও আমরা অনেকেই দেখে থাকি। আমরা আজকে শুনতে চলেছি ঘাটশিলায় প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে গিয়ে সাংঘাতিকভাবে হন্টিংসের শিকার সাংঘাতিক কিছু ভৌতিক অভিজ্ঞতার কথা আমরা আজকের এপিসোডে শুনতে চলেছি। দেখুন তো শুনে ভয় পেলেন কিনা। দাদা, আমি অয়ন, পুরুলিয়া থেকে। আমার এক বন্ধুর ঘটনা তুমি পড়ে শুনিয়েছিলে, আর সেই সূত্রেই তোমার ভুতুড়ে চ্যানেল সম্পর্কে আমার জানা। বাকিদের মতো আমিও এই ঘটনাগুলোতে বিশ্বাস করতাম না, কিন্তু যখন আমার সঙ্গে ঘটল তখন বিশ্বাস করতে সত্যি বাধ্য হলাম। আর যাই হোক, নিজের চোখে দেখা দৃশ্য এতটা হলেও অবিশ্বাস কিভাবে করব। ঘটনাটা আগের বছরের নভেম্বর মাসের একটা ঘটনা। বলে রাখা ভালো, আমি পেশায় একজন সিনেমাটোগ্রাফার। সেই সূত্রেই নানান জায়গায় যেতে হয়, প্রি ওয়েডিং শ্যুট, ওয়েডিং শ্যুট, বিভিন্ন ইভেন্টের কাজে। কখনো পুরুলিয়াতেই, আবার কখনো পুরুলিয়ার বাইরেও যেতে হয়। এইরকমই কাজ করতে গিয়ে গত বছর একটা মারাত্মক অভিজ্ঞতার কথা তোমাকে শেয়ার করছি। গত বছরের একটা প্রি ওয়েডিংয়ের কাজ এসেছিল। যেই কাপল আমাদেরকে হায়ার করেছিল তারা শ্যুট লোকেশন ঠিক করেছিল ঘাটশিলা। আশা করি তুমি চেনো, খুবই জনপ্রিয় একটা জায়গা। আমি, আমার এক ফটোগ্রাফার বন্ধু এবং ওই কাপল, মোট 4 জন আমরা ঘাটশিলার উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়ে পড়ি। বিভিন্ন আলাদা আলাদা ভিউ পয়েন্টে শ্যুট করা হবে বলে ঠিক হয়। ঘাটশিলা সানসেট পয়েন্ট, বুড়ুদি ড্যাম, দাঁড়াগিরি ফল, সুবর্ণরেখা রিভার সাইড, ফুলডুংরি হিল স্পট আর ঘাটশিলা রাজবাড়ি, যেটার জন্য আমাদেরকে আলাদা করে পারমিশন করাতে হয়েছিল। এইবার এতগুলো স্পট তো একদিনে শ্যুট করা সাধ্যের বাইরে ছিল, তাই আমরা আমাদের শ্যুটটাকে 3 দিনে ভাগ করে নিই। প্রথম দিন শ্যুট হবে বড়ুদি ড্যাম আর ঘাটশিলা সানসেট পয়েন্টে। দ্বিতীয় দিন শ্যুট হওয়ার কথা ধারাগিরি ফল, সুবর্ণরেখা রিভার সাইড আর ফুলডুংরি। তৃতীয় দিনে ঘাটশিলা রাজবাড়ি। যেমন কথা তেমন কাজ। প্রথম দিন আমরা ঘাটশিলা পৌঁছে একটি হোটেলে চেকিং করেই সাথে সাথে কাপেল যারা ছিলেন ওনাদের নিয়ে বড়ুদি ড্যামে চলে যাই। সেখানে শ্যুট শেষে সানসেট পয়েন্টে যাই আমরা, এবং সেখানে শ্যুট শেষে আমরা আবার হোটেলে ফিরে আসি। সেই সময় খবর আসে তৃতীয় দিনের রাজবাড়িতে যেই শ্যুটটা হওয়ার কথা ছিল, শ্যুটটা নাকি আমাদেরকে ক্যান্সেল করতে হবে, কারণ ওই দিন কোনো এক বিশেষ কারণে রাজবাড়ির ভেতরে ঢোকা যাবে না। খবরটা পেতেই আমি, আমার ফটোগ্রাফার সহকারী, আমরা দুজনে ঠিক করি পরশুর কাজটা কালকেই করে নিতে হবে আর কালকের কাজটা পরশু করতে হবে। এই ভেবেই আমরা ওই কাপলদেরও জানিয়ে দিই যে কিছু সমস্যার কারণে দ্বিতীয় দিনের লোকেশানে আমাদেরকে রাজবাড়ি রাখতে হবে, আর তৃতীয় দিনে দ্বিতীয় দিনের লোকেশানগুলো রাখতে হবে। সেই মতোই দ্বিতীয় দিন সকালবেলা আমরা সকাল 11টা নাগাদ রাজবাড়ি চলে যাই। বেশ কিছুক্ষণ শ্যুট হওয়ার পর রাজবাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে বাইরে রাস্তার পাশে একটি হোটেল দেখে আমরা দুপুরে লাঞ্চ করছিলাম সবাই মিলে। ওই লাঞ্চ করার সময় হোটেলের একজন কর্মচারীর সাথে আমাদের আলাপ হয়। খেতে খেতে বেশ খানিকক্ষণ উনি আমাদের সঙ্গে কথাবার্তা বললেন। আমরা কোথায় থাকি, কোথা থেকে এসেছি, এইসব কথাই উনি জিজ্ঞেস করছিলেন আমাদেরকে। এবং কথাবার্তা বলতে বলতে উনি রাজবাড়ি নিয়ে বেশ কিছু গল্প আমাদেরকে শোনান। ওই রাজবাড়ির শত শত অজানা তথ্যের মধ্যে একটি কথা আমাদেরকে উনি বলেছিলেন। রাজবাড়ির পেছন দিকে ঠিক মাঠ মতো জায়গাটার আশেপাশে যেই ঘরগুলো রয়েছে সেগুলো নাকি আগের দিনে গুম ঘর ছিল। সেখানে নাকি বাবুরা মেয়েদের নাচ দেখতো, আর যে মেয়েকে পছন্দ হতো
তাদের সঙ্গে নিজেদের শারীরিক মনস্কামনা পূর্ণ করে ওই ঘরেই মেয়েদেরকে গুম করে দিত, মানে মেরে ফেলত। লোকটার কথাগুলো শুনে আমাদের এই পুরোটাই কোনো এক গল্পের থেকে বেশি কিছুই মনে হয়নি। তাই আমরা ওনার কথাগুলো খেতে খেতে মন দিয়ে শুনছিলাম, কিন্তু কেউ অতটা গুরুত্ব দিইনি। যাই হোক, তারপর দুপুরের খাওয়া শেষে আমরা রাজবাড়িতে আবার ফিরে যাই। রাজবাড়ি গিয়ে সামনের দিকে শ্যুট করতে করতে আমরা পিছন দিকে চলে যাই। সত্যি বলতে রাজবাড়ির পিছন দিকটা ভগ্ন হলেও অপরূপ সুন্দর লাগছিল। তখনই মনে পড়ে গেল যারা আমাদেরকে স্পেশাল পারমিশন করিয়ে দিয়েছিলেন এই রাজবাড়ির ভেতরে শ্যুটের জন্য, তারা আমাদেরকে পিছন দিকে যেতে মানা করেছিলেন, কারণ পুরোটাই ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে, যখন তখন একটা অঘটন ঘটে যেতে পারে। আমরা ওই কাপল দাদা দিদিকে বলেছিলাম পিছনের দিকে শ্যুট না করে একটু বাইরের দিকে শ্যুটটা করলেই ভালো হয়, কিন্তু সত্যি বলতে ওই জায়গাটাতে শ্যুট করলে অসাধারণ লাগতো। তাই ওই দাদার কথা মেনে আমরা ভেতর দিকে এগিয়ে যাই আরো, এবং দালান বরাবর দুটো ঘরের মধ্যে ডান দিকের ঘরটার ভেতরে আমরা ঢুকে যাই। ঘরটার ভেতরে বড় বড় দুটো জানলা ছিল। জানলাগুলো দেখে যেন লোভ সামলাতে পারলাম না, আমরা ওখানেই আবার শ্যুট শুরু করে দিই। দাদা দিদির বেশ কয়েকটা ফটো ক্লিক করার পর আমি আমার ক্যামেরাটা দিয়ে ওদের ভিডিও শ্যুট করছিলাম। একটা সময় হুট করে একটা কালো ছায়ার মতো কিছু একটা ক্যামেরার চোখে পড়ে। চোখ অন্যদিকে ঘোরাতেই দেখলাম চামচিকে। বাদুরা আমার খুব ঘৃণা লাগতো, তাই সেখান থেকে 2-3টে ভিডিও শ্যুট করেই আমরা আবার বেরিয়ে আসি। বাইরেও বেশ কিছু ফটো ক্লিক করি, আর ভিডিও করার পর আমরা শ্যুট শেষ করেছিলাম বিকেল 5টায়। অন্ধকার হয়ে এসেছিল এমনিতেই, ভগ্নপ্রায় জায়গা, আশেপাশে ঝোপঝাড় ভর্তি। তাই শ্যুট শেষ করে আমরা সেখান থেকে যখন বাইরের দিকে বেরোচ্ছি, এমন সময় কাপেলের মধ্যে থাকা দিদিটি বলে সে নাকি কোনো একটা পচা গন্ধ পাচ্ছে। আমাদেরও জিজ্ঞাসা করেছিল গন্ধটা আমরা কেউ পাচ্ছি কিনা। সত্যি বলতে এরকম কোনো গন্ধ বাকি আমরা 3জনের মধ্যে কেউই পাইনি ওই সময়। তারপর ওই রকমই দিদিটি পচা গন্ধের কথা একটানা বলতে বলতে হোটেল অব্দি এলো। ওই দিন রাতের ডিনারের জন্য পরে আমরা আবার হোটেল থেকে বেরিয়েছিলাম। যখন যে যার রুমে গেলাম, তারপরে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি আমার ওই ফটোগ্রাফার বন্ধু দুজন আমরা আমাদের রুমে চলে আসার পর আমরা দুজন আলোচনা করি আর ঠিক করি কালকে, মানে 3য় দিন একদম সকাল সকাল আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। এই কথাটা বলার জন্য আমি ওই কাপেলের মধ্যে দাদাকে ফোন করি, কিন্তু সে ফোন ধরছিল না। যাই হোক, আর কি বা করা যেত, এত ঠান্ডা পড়েছিল যে বসে থাকা যাচ্ছিল না, তাই আমরা দুজনেই শুয়ে পড়েছি। তখন দেখি ওই দাদা আমাদেরকে ফোন করছে। আমি সঙ্গে সঙ্গে কলটা রিসিভ করা মাত্রই সকাল 8টায় বেরাবো কথাটা বলতেই যাব, তখনই ওই দাদাটা কেমন একটা শুকনো গলায় বলল, ভাই দুজনেই আসো আমার রুমে, হেল্প লাগবে তোমাদের। গলাটা শুনেই বুঝে গেছিলাম উনি সাধারণভাবে কথাটা বললেন না। তৎক্ষণাৎ আমি আমার সহকারী দুজন ওনার রুমে যাই। দরজাটা খোলাই ছিল। ভেতরে ঢুকতেই আমার শিরদাঁড়া কেঁপে উঠেছিল। দেখি দিদিটা ব্যালকনির রেলিংয়ের ওপর একটা হাতে ভর দিয়ে বসে থরথর করে কাঁপছে। দিদিটার পুরো চুল খোলা, নাইটি পরে ওই রেলিংয়ের ওপর বসে দাদাটার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে পৈশাচিকভাবে খিলখিলিয়ে হেসে দাদাকে বলছিল, ভালো শাড়ি দে, নাহলে একে আমি নিয়ে যাব, দেখবি। আর ওই দাদাটা দিক বেদিক শূন্য হয়ে মেঝেতে বসেছিল। এই সব কিছু দেখে আমি ভেবেই নিয়েছিলাম দিদিটার হয়তো কোনো সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে। আমার মাথায় তখন এটাই এসেছিল। আমি আর বেশি কিছু না ভেবে তড়িঘড়ি দিদিটাকে ডেকে বলেছিলাম, তুমি যা চাইছো তাই পেয়ে যাবে, তুমি ওখান থেকে আগে নেমে আসো। বলতেই দিদিটা আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে ওই থরথর করে কাঁপা বন্ধ করে আস্তে আস্তে রেলিং থেকে নেমে এলো। অমনি সঙ্গে সঙ্গে আমি আমার সহকারীকে বলি নিচে রিসেপশনে গিয়ে লোক ডেকে আনতে। 2টো লোক এনেছিল ও নিচ থেকে।
একজন কম বয়সী একটা ছেলে আর এক বয়স্ক বৃদ্ধ কর্মচারী। বৃদ্ধটি রুমে ঢুকেই পরিস্থিতি বুঝে সবার প্রথম ব্যালকনির দরজাটা বন্ধ করে দেয় আর একটা তালা লাগিয়ে দেয়। এটা করা মাত্রই দিদিটা ওই বৃদ্ধ কর্মচারীটিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে দেয়। আর ওই দিদির উডবি হাজবেন্ড যিনি ছিলেন দাদাটা, ততক্ষণে এই সব কিছু দেখে উনি অজ্ঞান হয়ে যায় অবস্থা। আমি আবার দাদাটার চোখে মুখে জল দিলাম, মেঝে থেকে তুলে তাকে বিছানায় বসালাম। দিদিটা তখনও বাথরুমের সামনে দাঁড়িয়ে ওই বৃদ্ধ লোককে গালাগালি করেই যাচ্ছে আর বলছে, তুই বেরোলেই তোকে ধরবো। এইসব বলতে বলতে দিদিটা জ্ঞান হারিয়ে হঠাৎই মেঝেতে লুটিয়ে পড়ে। যদিও আমি ওই সময় ঘটনাটাকে নিছক একটা সাইকোলজিক্যাল সমস্যা হিসাবে দেখেছিলাম, কিন্তু আমার সহকারী কিছু একটা আন্দাজা করতে পেরেছিল আর আমাকে বলেছিল এইটা ওই সমস্যা না যেটা আমি ভাবছি। আমি মানসিক সমস্যা ভেবেছিলাম এই কারণেই যে আমি আমার জীবনে প্রথমবার ওই রকম কোনো ঘটনার সম্মুখীন হয়েছিলাম। তারপরে বৃদ্ধ লোকটি রুম থেকে আমাদের সবাইকে বেরিয়ে যেতে বলেন এবং আমাদেরকে বলেছিলেন রুমের দরজাটা বাইরে থেকে লক করে রাখতে উনি একটা ব্যবস্থা করছেন। বলে আমাদের মধ্যে থাকা ওই দাদাটিকে বলে, তুমি আমার সঙ্গে চলো। এবং দাদাটি ওই সময় এতটাই ভয় পেয়েছিল যে উনি তার সঙ্গে আমাকে যেতে বলেন এবং এই সব দেখে আমার সহকারীও বলে বসে সেও আমাদের সঙ্গে যাবে। তারপর আমরা তিনজন মিলে বৃদ্ধ লোকটির সঙ্গে সঙ্গে কোথাও একটা যাওয়া শুরু করলাম। হোটেল থেকে বেরিয়ে পায়ে হেঁটে অনেকটা যাওয়ার পর এক মন্দিরের কাছে গিয়ে আমরা দাঁড়ালাম। মন্দিরটি ছিল রঙ্কিনী দেবীর মন্দির। তখন রাত 11টা বেজে গেছিল। শীতকাল, রাস্তায় তেমন কোনো লোকজন নেই, জনশূন্য রাস্তা পুরো। মন্দিরটি বাইরে থেকে বন্ধ ছিল। ওই বৃদ্ধ বয়স্ক লোক একটি লোককে ডাকলো, ডেকে মন্দির খোলালো এবং বৃদ্ধ লোকটির সঙ্গে সঙ্গে আমরাও মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। যিনি মন্দির খুলেছিলেন ওনাকে বৃদ্ধ লোকটি ডেকে বলেছিলেন চন্দ্রাকে ডেকে দিতে। কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে একজন মহিলা আসলেন, যার পরনে চুড়িদার, ওনার মাথায় লম্বা লাল তিলক, ওনার চোখগুলো টানা টানা এবং গলায় রুদ্রাক্ষের মালা। দেখে মনেই হচ্ছিল উনি মন্দিরে পুজো করে অথবা ঠাকুরের সেবা করেন। ওনাকে সমস্ত ব্যাপারটা বৃদ্ধ লোকটি বললেন আর আমরাও বললাম। সব কিছু শোনার পর উনি আমাদের একটাই কথা বলেছিলেন, আমাদেরকে হোটেলে চলে যেতে। আর উনি রাত 12টা নাগাদ হোটেলে আসবেন, দিদিটাকে সামনে থেকে দেখবেন। তার সঙ্গে এটাও বলেছিলেন যতক্ষণ না পর্যন্ত উনি আসছেন আমরা যেন ভুল করে ওই দিদির সাথে কথা না বলি। পাশাপাশি দিদি যদি আমাদের সঙ্গে কথাও বলতে চায় তাহলে আমরা যেন কোনো উত্তরই না দিই, কারণ উত্তর দিলেই নাকি বিপদ আসতে পারে। তারপর আমরা চারজন আবার হোটেলে ফিরে আসি আর দাদার রুমে বসেই অপেক্ষা করব বলে আমরা ঠিক করি। সেই মতোই আমরা দাদার রুমে যাই। রুম খুলতেই ভেতরে দেখি দিদিটা যেখানে অজ্ঞান হয়ে পড়েছিল সে ওখানে আর নেই। ওই দেখে আমি মারাত্মক ভয় পেয়েছিলাম। রুমের ভেতরে ঢুকতেই দেখা গেল দিদিরা রুমের খাটের তলায় ঢুকে শুয়ে রয়েছে আর সে আমাদের দেখা মাত্রই আস্তে আস্তে খাটের তলা থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসলো এবং ব্যালকনির দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আমরা তখন ঠিক কেউই সাহস পাচ্ছিলাম না সামনে যেতে। সবাই রুমের দরজার সামনেটাতেই দাঁড়িয়েছিলাম। অদ্ভুতভাবে দিদিরাও দেখি ওই ব্যালকনির দরজার সামনেই ঠায় দাঁড়িয়ে রয়েছে আর বলছে সে বাইরে যাবে, তাকে যেন বাইরে যেতে দেওয়া হয়। আর এই একই কথা সে বিভিন্ন রকমভাবে বলে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছিল। তবে দিদিটার অঙ্গভঙ্গি, হাবভাব অনেকটাই পাল্টে গেছিল। তার সঙ্গে বড় অদ্ভুতভাবে সে আমাদের দিকে তাকিয়ে কয়েকটা কথা বারবার বলছিল। কেন আমার জিনিসটা নিলি? কেন আমায় তোরা আনলি? শোন না, আমার কাছে আয়, আমার না ভালো লাগছে না বলে কাঁদতে শুরু করে দেয়। এরপর দাদা দিদির কিছুটা কাছে গেল এবং দিদির কথায় উত্তর দিয়ে বলল, কিচ্ছু হবে না, তুই অপেক্ষা কর, সব ঠিক হয়ে যাবে। এই বলে যেই না দিদির কাছে গেল সঙ্গে সঙ্গে দিদি দাদার হাতে সজোরে কামড় বসিয়ে দেয় আর ধরা মাত্রই আমার সহকারী দিদিটিকে সজোরে এক ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়।
এই ভয়ানক দৃশ্য দেখে আমি দৌড়ে নিচে বৃদ্ধ লোকটিকে ডেকে ওপরে রুমে নিয়ে আসি, আর উনি আবার এসে আমাদের সবাইকে বাইরে বের করে দরজাটা বন্ধ করে দিতে বললেন। তখন দাদাটা আমাদের জানিয়ে দিল যে পরের দিনে শ্যুটটা আর হবে না, এই শ্যুট এখানেই শেষ করতে হবে। এই অবধি যা যা শ্যুট হয়েছে তার পেমেন্ট উনি আমাদেরকে করে দেবেন, আর সকাল হলেই ওনারা নিজেদের বাড়ি চলে যাবেন। ওই সমস্ত কথা চলতে চলতে ঠিক 12টা নাগাদ ওই মহিলাটি আসেন হোটেলে। এসে দাদা আর ওই বৃদ্ধ লোকটিকে নিয়ে সোজা ওই রুমে চলে যান যেখানে দিদিটি ছিল। আমাদের দুজনকেও ডেকেছিল, কিন্তু আমরা আর যাইনি ওপরে। আমি আমার সহকারী আমরা দুজনে নিচেই ছিলাম। আমি যেন কিছুতেই পরিস্থিতিটাকে সহ্য করতে পারছিলাম না, হতাশা যেন আমাকে গিলে খাচ্ছিল। ওই মহিলা, দাদা আর ওই বৃদ্ধ লোকটি রুমে যাওয়ার প্রায় অনেকক্ষণ পর হঠাৎ ওপর থেকে দিদির গলায় এক মারাত্মক চিৎকার শুনতে পেলাম। ওই সময় হোটেলে যারা বাকিরা ছিল তারাও ওই চিৎকার শুনে হোটেলের রিসেপশনে চলে এসেছিল। এসে তারা জিজ্ঞেস করছিল যে কি হয়েছে না হয়েছে, এই চিৎকারটা কিসের। হোটেলের রিসেপশনের ছেলেটি তাদের সম্পূর্ণটা বোঝাতে শুরু করে। চোখের সামনে এইসব প্রত্যক্ষ করতে করতেই দেখলাম এক সময় ওই মহিলা আর ওই বৃদ্ধ নিচে নেমে এলেন আর জানালেন সমস্তটা ঠিক হয়ে গেছে। ওপরে দাদাদের রুমে গিয়ে দেখলাম দিদিটা খাটে শুয়ে রয়েছে, দাদা পাশেই বসে আছে। আমরাও সময় না নষ্ট করে আমরা আমাদের রুমে চলে আসি। এরপর তৃতীয় দিন ওই দাদাটা আগের দিন যেমনটা জানিয়েছিলেন যে আর শ্যুট ওনারা করবেন না, তাই আমাদেরকে আমাদের পারিশ্রমিক উনি দিয়ে দিলেন, এবং আমরা আমাদের পারিশ্রমিক নিয়ে আমরা আমাদের মতো ব্যাগপত্র, আমাদের কাজের জিনিসপত্র গুছিয়ে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম। বেরিয়ে আবার আমরা আমাদের মতো পুরুলিয়া চলে আসি। যদিও ওই দিন দাদাটার সঙ্গে আমাদের কথা হয়েছিল যে ফটো এবং ভিডিওগুলো রয়েছে সেগুলো থেকে এই অ্যালবাম তৈরি করে যেন আমরা ওনাকে দিয়ে দিই, কিন্তু সত্যি বলতে আমরা পুরুলিয়া ফিরে আসার পর দীর্ঘ অনেক দিন পর্যন্ত আমরা ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, ওনাকে ফোন করেছিলাম, কিন্তু আমরা কোনোভাবেই ওই দাদার সঙ্গে আর যোগাযোগ করতে পারিনি। দাদা, এই ছিল আমার অভিজ্ঞতা। জানি ঠিক করে গুছিয়ে বর্ণনা করতে পারলাম না, জানি গুছিয়ে লিখতে পারলাম না, তুমি একটু গুছিয়ে পড়ো। ভুতুড়ে কোনো আসরে গল্প নয়, ঘটনা শোনানো হয়। কেমন লাগলো ঘটনাটা জানিয়ে দাও কমেন্ট করে। থ্যাংক ইউ ভেরি মাচ অয়ন এই ঘটনাটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর দেখেও ভালো লাগছে আমাদের এই ভুতুড়ে চ্যানেল, আমাদের এই ভুতুড়ের ঘটনাগুলো ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষজন শুনছে। পুরুলিয়া থেকে আমাদের বেশ কয়েকজন অডিয়েন্স আমাদের এই ভুতুড়ের ঘটনা শোনেন। বেশ ভালো লাগছে এগুলো। আর কে কোথা থেকে এই মুহূর্তে এপিসোডটা শুনলে জানিয়ে দাও কমেন্ট করে। এপিসোডটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে দাও। এই ধরনের ঘটনা যদি আপনারাও আমাদেরকে পাঠাতে চান তাহলে অবশ্যই মেল করুন www.bhudurer@gmail.com। এছাড়া ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই পেজে গিয়ে পেজ ইনবক্সে গিয়ে ঘটনা লিখে অথবা বলে আমাদেরকে পাঠিয়ে দিলেই হবে। আপনার ঘটনা যদি সিলেক্ট হয় তাহলে আপনার ঘটনাও এইভাবে পড়ে শোনাবো আমি এই ভুতুড়ে চ্যানেলের মাধ্যমে। আপনারা আরও বেশি বেশি করে এইরকম ঘটনা আমাদেরকে পাঠান। আর এই মুহূর্তে যারা ঘটনাটা ইউটিউব থেকে শুনলে তারা গিয়ে ফেসবুক পেজটাকে লাইক করে দাও, ফেসবুক পেজটাকে ফলো করে নাও। আর যারা ফেসবুক থেকে এই মুহূর্তে ঘটনাটা শুনলে তারা ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার এবং রবিবার ঠিক দুপুর 12টায় আমাদের ভুতুরের নতুন নতুন একটি করে এপিসোড আপলোড হতেই থাকে এই ভুতুরে চ্যানেলে। সো আগের সপ্তাহে বেশ কয়েকজন ভালো ভালো কমেন্ট করেছিলেন ভিডিওতে, সেই কমেন্টগুলো চট করে একবার পড়ে নেওয়া যাক। সোনালি পণ্ডা কমেন্ট করেছিলেন ভালো, এগিয়ে যাও। থ্যাংক ইউ সোনালি দিদি। তারপরে WTF ভাই উনি কমেন্ট করেছিলেন অসাধারণ উপস্থাপনা, তবে বোনের আবার শরীর খারাপ করেছে, এই জায়গাটাতে ভয় পেয়েছি। তারপরে পূজা কমেন্ট করেছিল খুব সুন্দর হয়েছে। তারপরে পুরিম কমেন্ট করেছিল ঘটনাটা সত্যি ভৌতিক, চোখ উল্টে যাওয়ার ব্যাপারটা ভীষণ ভয় লাগলো, দুপুরবেলাতেও ভয় পেলাম, আর কি বলি। কিন্তু 17 মিনিটে 7 বার অ্যাড দিচ্ছে কেন তোমার ভিডিওতে অনির্বাণ? এত অ্যাড দিও না, অ্যাড আসলে ভয় কেটে যায় তো, দূর।
অ্যাকচুয়ালি তোমাদের এই কমেন্টটা আমি অনেকেরই পেয়েছি যে অ্যাকচুয়ালি তোমরা এই কমেন্টটা অনেকেই করেছো যে ভিডিওতে অ্যাড বেশি চলছে। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, এই অ্যাডটা কিন্তু কোনোটাই মানে এই অ্যাডটা কিন্তু পুরোপুরিভাবে আমাদের হাতে এই অ্যাডটা কিন্তু একদমই আমাদের হাতে থাকে না। অ্যাডটা পুরোপুরিভাবেই ইউটিউব ডিসাইড করে যে সে একটি ভিডিওর কোন জায়গায় অ্যাড দেবে, কোন জায়গায় অ্যাড চালাবে। তো অ্যাড কিন্তু আমাদের হাতে একদমই থাকে না। ইউটিউব অ্যাড দেবেই। সেক্ষেত্রে আমরা একটা কাজই এখানে আমার মনে হয় আমরা করতে পারি, আমরা অ্যাডগুলোকে অ্যাভয়েড করে, অ্যাডগুলোকে স্কিপ করে আমরা আবার ঘটনাগুলোকে মন দিয়ে শুনতে পারি। এর থেকে বেশি মনে হয় না আমি কিছু করতে পারবো, কারণ অ্যাড ভিডিওতে আমার হাতে থাকে না। যাই হোক, তারপরে সুমন কমেন্ট করেছিল, দাদা আমি নতুন শ্রোতা, পাহাড়ের ভৌতিক ঘটনা চাই। পাহাড়ের ভৌতিক ঘটনায় একটা আপলোড হলো খুব রিসেন্টলি, আরও একটা মারাত্মক ভৌতিক ঘটনা পাহাড়ের রয়েছে, সেটাও আপলোড হবে খুব রিসেন্টলি। তারপরে এই এপিসোডে ভালো ভালো কমেন্ট যে করবে তাদের কমেন্টগুলো আমি নেক্সট এপিসোডে পড়ে শোনাবো। তো আজ এই অবধি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন এপিসোডে।